যদি ইরানের হাতে নিউক্লিয়ার বোমা যায়, এই তেল আবিব শহরটাকে একদম পুরো ভূমধ্যসাগরে ফেলে দেবে। এটা কিন্তু আসলে আমেরিকার প্রক্সি ওয়ার, সোজা কথা। আমেরিকা ইসরায়েলকে দিয়ে করিয়েছে। ইসরায়েলের পক্ষে যে সমস্যাটা সেটা হলো, আরব রাষ্ট্রগুলো বলেছে তারা কোনো ফ্লাই জোন দিবে না। মুসাদ নামক যে ইন্টেলিজেন্স অথরিটি আছে, যেটা অথরিটি বলবো না, ইন্টেলিজেন্স এজেন্সি যেটা আছে আপনার ইসরায়েলের, এটা অত্যন্ত প্রম্পট এবং এইটার কাজ হলো সমগ্র মিডল ইস্টে প্রত্যেকটা কান্ট্রিতে তাদের আপনার ইন্টেলিজেন্স অ্যাকশন চালিয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, যে ইসরায়েলের সরি, এই যে ইসরায়েল যে এয়ার স্ট্রাইকিং করলো, সেই এয়ার স্ট্রাইকিং কে কিন্তু নট লেস দেন 10 সিটিজ, মেজর সিটিজ, 10টা বড় বড় শহরকে তারা তাদের এয়ার স্ট্রাইকিং এর আওতায় আনলো। এর মধ্যে সবচেয়ে যেটা তেহরানকে আনছে, সিরাজ, দিশাপুর, ইস্পাহান, তারপরে নেটাজ, এইগুলো শহরগুলো। এবং এখানে ইস্পাহান এবং নেটাজ হলো নিউক্লিয়ার ফেসিলিটিজ এর শহর। এখানে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে আপনার ইরানের। সমস্যাটা দাঁড়াচ্ছে এই জায়গায় যে ইরানের যে সিকিউরিটি মেজরে যারা চাকরি করে, হুম। ইরানের হাই ডিফেন্সিভ অফিসার যারা মিলিটারিতে আছে, যারা নেভিতে আছে, যারা এয়ারফোর্সে যারা আছে, তাদের বেডরুমের খবরটা পর্যন্ত মুসাদ জানে। তাদের হুম। বেডরুমের কোন কর্নারে কোন লাইটটা আছে হুম। সেটাও কিন্তু মুসাদের নখদর্পণে। এখন স্বাভাবিকভাবে এই খবরটা গিয়েছে যে ইরান ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ক্রিয়েটিং নিউক্লিয়ার বম্ব উইদিন এ ইয়ার। এবং সবচেয়ে বড় কথা, নিউক্লিয়ার বোমা বানাইতে হলে ইউরেনিয়াম লাগে, ইউরেনিয়ামের পিউরিফিকেশন লাগে। এই পিউরিফিকেশনের দরকার হয় 80 থেকে 90% পিউরিফিকেশন হইলেই ওই ইউরেনিয়ামটা দ্বারা, ওই ইউরেনিয়াম দ্বারা আপনার বম বানানো যায়। এবং হুম। ইরান ইতিমধ্যে 60% কভার করেছে। আর সে হুম। 78, আর 20% কভার করলেই ইরান একেবারে নিউক্লিয়ার বোমা আবিষ্কার করতে পারবে, এবং সেটা 24 ঘন্টায় 12টা বোমা বানাইতে পারবে। এরকম ক্যাপাবিলিটি ইরান অর্জন করতে যাচ্ছে। অ্যান্ড ইট ইজ ডিউলি রিপোর্টেড টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পেন্টাগন অ্যান্ড তেল আবিব। তারপরেই আমেরিকা এই আপনাকে আপনার ইরানকে চাপ দিচ্ছে নিউক্লিয়ার ডিলে বসার জন্য। এবং ইসরায়েলের মাথা খারাপ হয়ে গেছে। আপনি তো জানেন যে ইসরায়েল রাষ্ট্রটি মিডল ইস্টে যে তাদের একটা স্থাপনা তৈরি করেছে, আমি রাষ্ট্র বলবো না, এটা জোর জবরদস্তিমূলক। আপনার টকশোতে আমি বহুবার এর ইতিহাস বলেছি। সুতরাং একটা বিষয় জানেন, ইলিগেল ওয়েতে কোনো জিনিস যদি কেউ প্রতিষ্ঠা, কোনো জিনিসের প্রাপ্তি ঘটে কারো, তার কিন্তু সবসময় একটা ভয় থাকে। তো সেই জন্য ইসরায়েল, আর ইসরায়েলকে তো স্পন্টিনিয়াসলি পৃথিবীর অনেক দেশ স্বীকৃতি দেয় নাই। ইসরায়েল তাই একরোখা ভাবে আমেরিকার ব্যাকিং এর ফলে জাতিসংঘের কোনো রেজলিউশনই মানে না, টু স্টেট সলিউশনকেও ইগনোর করে। 155টা রেজলিউশন হয়েছে ইন ফেভার অফ মেকিং টু স্টেট ফর ইসরায়েল এন্ড ফর প্যালেস্টিনিয়ান। এটা কিন্তু ইসরায়েল মানে না। তো এই যে একটা গোয়ার্তুমি এদের, স্টাববর্ন এন্ড অবস্টিনেসি, গোয়ার্তুমি, এটা কিন্তু ইট ইজ ডিউ টু দ্য সাপোর্ট, স্পন্টেনিয়াস সাপোর্ট টু ইসরায়েল বাই দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটাই হলো একমাত্র কারণ। এখন যেই মাত্র দেখলো, জেনে গেল যে মাত্র আর 1 বছরের মধ্যে ইরান উইল বি ফুললি কেপেবল টু প্রডিউস নিউক্লিয়ার বম্ব, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। ইরানের হাতে নিউক্লিয়ার বোম আসলেই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চেহারা, জিওপলিটিক্যাল চেহারা চেঞ্জ হতে বাধ্য। 1 নম্বর, ইসরায়েল সারাক্ষণ একটা থ্রেটের মধ্যে থাকবে। 2 নম্বর, আপনার ইরান তার নিউক্লিয়ার পাওয়ারের ফলে সারা আরব বিশ্বে তার মুরুলগিরি করবে, নো ডাউট। এবং তেলের উপর একটা অলিখিত অধিকার, অধিকার বলবো না, ইনফ্লুয়েন্স বা প্রভাব, তেলের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বিকজ হুম। অফ হেভিং নিউক্লিয়ার পাওয়ার। তখন সৌদি আরবও আপনার ইরানকে একদম মশমশ করবে, অর্থাৎ হুজুর হুজুর করার ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই হুম। রিডিংটা আমেরিকার হাতে আছে, এই রিডিংটা ইসরায়েলের হাতে আছে। যেই মাত্র হুম। ইরান নিউক্লিয়ার বোমা পাবে, তখন আর আমেরিকাকেও খুব একটা তোয়াক্কা করবে না, আমেরিকাকে কোনো অনার শো করবে না ইরান। এবং আমেরিকা যেটা প্রবলেমটা হবে, আমেরিকার যে তেলের ইন্টারেস্টটা মিডল ইস্টে, এইটা অনেকটাই আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হবে। ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার স্টেট হয়ে যায়, তখনই মরিয়া হয়ে, আসলে এইটা ইসরায়েলকে দিয়ে যে এয়ার স্ট্রাইকিংটা করেছে, 1,000 জঙ্গি বিমান এই যুদ্ধে অংশগ্রহণ করেছে এয়ার স্ট্রাইকিং এ। তো এইটা হুম। আপনার, এটা কিন্তু আসলে আমেরিকার প্রক্সি ওয়ার, সোজা কথা।
আমেরিকা ইসরায়েলকে দিয়ে করিয়েছে। আমেরিকা তো সরাসরি এয়ার স্ট্রাইকিং করতে পারে না, যদিও তারা ওই যে কাসেম সোলাইমানিকে ডাইরেক্টলি হত্যা করেছিল, দ্য সুপ্রিম মিলিটারি লিডার অফ ইরান। আপনি জানেন এটা, এটা ওই গত পিরিয়ডে যখন ট্রাম্প ছিল তার পিরিয়ডে এই কাজটা করেছিল। তাই ট্রাম্প এইবার আর নিজে না করে ইসরায়েলের নেতানিয়াহু, হি ইজ জাস্ট লাইক এ ম্যাড ডগ অফ মিডল ইস্ট। হ্যাঁ, তো তাকে দিয়ে এই কাজটা করিয়েছে। এই কাজটা করানোর ফলে যেটা হয়েছে যে এটা ইসরায়েলও ভাবছে যে সর্বনাশ, যদি ইরানের হাতে নিউক্লিয়ার বোমা যায় তাহলে আমাকে, এই তেল আবিব শহরটাকে একদম পুরো ভূমধ্যসাগরে ফেলে দেবে, নো ডাউট অ্যাবাউট ইট। সুতরাং এই অ্যাপ্রিহেনশন থেকেই এই এয়ার স্ট্রাইকিং করছে। রিটালিয়েটিং অ্যাটাক যেটা ইরানের থেকে এসছে, এটা কিন্তু অত শক্তিশালী হয় নাই। ইরান এয়ার স্ট্রাইকিং এ মার্চে কয়জন, 74 জন সিভিলিয়ান ইরানিয়ানকে মেরে ফেলছে যে ইসরায়েল এয়ার স্ট্রাইকিং এ, এবং সেখানে মারা গেছে আপনার মেজর জেনারেল হুসেন সালামি, উনি একজন মিলিটারি সুপ্রিম মিলিটারি স্ট্র্যাটেজিস্ট। মারা গেছে মোহাম্মদ বাগেরি, মেজর জেনারেল, হি ওয়াজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ইরানিয়ান আর্মি। এরপরে মারা গেছে এয়ার চিফ, হ্যাঁ, আলী হাজি জেদা, উনি ছিলেন এয়ারফোর্সের চিফ। এবং তারা অনেকে এবং সায়েন্টিস্ট যারা মারা গেছে, এটা অত্যন্ত মানে আপনার এয়ারফোর্সের চিফ হলো গোলাম আলী রশিদ, সরি, গোলাম আলী রশিদ, হি ওয়াজ দ্য কমান্ডার অফ এয়ার ফোর্স অফ ইরান। তারপরে সায়েন্টিস্ট মারা গেছে যারা, হু কাম মেড অ্যান আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউক্লিয়ার পাওয়ার ইন ইরান। সেখানে 2-3 জন সায়েন্টিস্টকে মেরে ফেলেছে তারা। 6 জনের মতো মারা গেছে, যারা বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী হিসেবে সেখানে নিয়োজিত ছিল। জি জি। এখন সবচেয়ে বড় কথা শুধু তাই নয়, তাদের এয়ার স্ট্রাইকিং কিন্তু কাভার করে ফেলেছে রেসিডেন্সিয়াল এরিয়া পর্যন্ত। এখানে আমি যাদের নাম বললাম তারা কিন্তু মিলিটারি রেসিডেন্সিয়াল এরিয়াতে বসবাস করে। এটা কিন্তু ইসরায়েল কিন্তু ওইটাও স্পেয়ার করে নাই। সেনা এবং প্রধানের একদম রেসিডেন্সিয়াল এরিয়াতে বম্বার্ডমেন্ট হওয়ার ফলেই এই সিভিলিয়ানরা মারা গেছে। আমার মনে হয় যে রিটালিয়েটিং অ্যাটাকটা ইরানের পক্ষ থেকে যেটা আসছে ব্যালিস্টিক মিসাইল, এটা অবশ্য যে ক্ষতিটা করেছে এটাও করতে পারতো না, যে আপনার ওই যে আয়রন ডোম যদি এদের অ্যাক্টিভ থাকতো। এইবার ইসরায়েল আয়রন ডোমে ফেল করেছে, তারা আসলে সেটা এই যে ওই যে আয়রন ডম ব্যালিস্টিক ফেল করে মিসাইলটা আয়রন ডম প্রোটেকশন দিতে কিছুই পারে করতে পারে না। না, কিচ্ছু করতে পারেনি। তো সেখানে এখন অনেক মানে মিলিটারি এই স্ট্র্যাটেজিস্ট, ইরানিয়ান রিটালিয়েশনটা কেমন ছিল, এটা আপনার কাছে তথ্য আছে কিনা সেটা? ইরানিয়ান এটা মধ্যম শ্রেণীর ছিল, মডারেট রিটালিয়েশন, এটা এক্সট্রিম রিটালিয়েশন ছিল না। যদিও তেল আবিবের এখানে দেখছি অনেক জ্বলছে, ব্যালিস্টিক মিসাইল যখন বাস্ট হয়েছে বিভিন্ন স্পটে অনেক আগুন দেখেছি, বাট এটার অ্যাকশনটা আমি মনে করি মডারেট। হ্যাঁ, এটা মিডিয়াম পর্যায়ের ছিল, এক্সট্রিম পর্যায়ের ছিল না। তো আপনি যেটা বলছেন যে এটা লার্জ স্কেল ওয়ার কিনা, আমি না, লার্জ স্কেল ওয়ারের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞা হলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদি এয়ার স্ট্রাইকিং চলতে থাকে তাহলে কিন্তু প্রতি 1 ঘন্টা অপর পর পক্ষও পর তো হবে। কন্টিনিউয়াসলি চলবে বলে ঘোষণা দিল। নেতানিয়াহু বললো যে যতক্ষণ না পর্যন্ত আপনার ইউরেনিয়াম ডেভেলপমেন্ট অথবা আপনার আহ, পরমাণু অস্ত্র তৈরির কারখানা বা এই চেষ্টাকে তারা ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত হামলা চলমান থাকবে। একইভাবে জনাব খোমেনিও কিন্তু গতকালকে বলেছে যে এই এই আক্রমণ অব্যাহত থাকবে। উভয় পক্ষ কিন্তু এই অব্যাহত বিষয়টা ঘোষণা দিয়েছে। এখানে একটা বিষয় আছে, ইসরায়েলের পক্ষে যে সমস্যাটা সেটা হলো আরব রাষ্ট্রগুলো বলেছে তারা কোনো ফ্লাই জোন দিবে না এয়ার স্ট্রাইকিং করার জন্য। তো হুম। ফ্লাই জোন যদি না দেয় তাহলে আপনি তেল আবিব থেকে আপনার তেহরান পর্যন্ত বিমানে গিয়ে ফ্লাই করাটা খুব টাফ হয়ে যাবে, ফুয়েল কাভার দিবে না। মাঝখানে তাদের ফিউয়েল স্টেশন থাকতে হবে, সেই ফিউয়েল স্টেশন তো ইসরায়েল পাচ্ছে না। তাই ইসরায়েল যে কন্টিনিউ স্ট্রাইকিং এ যাবে এটা সম্ভব হচ্ছে না। আর কন্টিনিউ ইরানের পক্ষেও সেম প্রবলেম, ইরানও যদি এয়ার স্ট্রাইকিং করে তেল আবিব বা অন্যান্য ইম্পর্টেন্ট স্পটে করে আপনার ইসরায়েলের, বা ইসরায়েলের ইয়াতে যদি সেনা সদরে করে, তাহলেও যে দূরত্ব সেই দূরত্ব থেকে ফিউয়েল স্টেশন নাই। এখন সমস্যাটা হলো এই, যদি মধ্যপ্রাচ্যের কোনো লোক যদি ইরানকে ফিউয়েল স্টেশন অফার করে, হ্যাঁ, আর যদি ইসরায়েলকে না করে, তাহলে ওই রাষ্ট্রগুলো আবার আমেরিকার রোষানলে পড়বে। যার জন্য তারা অবশ্যই বলছে যে আমাদের ফ্লাই জোন কাউকে দিব না। যার ফলে লাগাতার আক্রমণ যেটাকে বলে আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর এরকম আক্রমণে যাওয়া সম্ভব না। ওই জায়গায় যদি এই 1 ঘন্টা পর পর এয়ার স্ট্রাইকিং বা মিলিটারি যদি হয়, মানে সৈন্যবাহিনী সমাবেশ করতে না পারলে, এটা তো পারবে না, অনেক দূর তো, তাহলে কন্টিনিউয়াস ব্যাটলিং হচ্ছে না। তো কন্টিনিউয়াস ব্যাটলিং না হলে এটাকে লার্জ স্কেল যুদ্ধ বলে না, এটাকে আপনার বলতে হবে যে লিমিটেড
লিমিটেড স্কেল অফ আর্মস স্কিরমিশেস, অর্থাৎ সীমাবদ্ধ যুদ্ধ বলতে হবে, সীমিত আকারের যুদ্ধ, সীমিত আকারের আপনার এই আর্মস স্কিরমিশেস বা আর্মস কনফ্লিক্ট আপনি বলতে পারেন। এটাকে লার্জ স্কেল ওয়ার বলা যাবে না। এটা হলো জি, আমি যেটা মনে আমি করি। ধন্যবাদ। আপনার কাছে